হেই প্রবাসী আর নন প্রবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার উপায় বাই নদীপথ, অর্থাৎ কোনো ভিসার মাধ্যমে না, নদীপথের মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসা যায়। এই পুরো বিষয়টা, পুরো প্রসেসটা আজকে আমি আমার ভিডিওতে এক্সপ্লেইন করব, আর যেটা খুব এখন সক্রিয় আছে। বাংলাদেশ থেকে নদীপথে আসার জন্য দুইটা মাধ্যম অবলম্বন করে বাংলাদেশের যে দালাল চক্র আছে, সেই দালাল চক্র একটা হচ্ছে কক্সবাজার থেকে ভারতের আন্দামান যে নদীটা রয়েছে সেখান থেকে মালয়েশিয়া, আর আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমার সীমান্ত নদী শেষ করে তারপর এসে পৌঁছাবে থাইল্যান্ড সীমান্তে। আর থাইল্যান্ড সীমান্তে একটা ছোটখাটো ক্যাম্প রয়েছে, মিনি ক্যাম্প, যেটা ইউরোপে যাওয়ার সময় লিবিয়াতে থাকে গেমগোর নামে। সো সেই গেমগোরের মতো থাইল্যান্ডেও একটা ছোট গেমগোর রয়েছে, মিনি গেমগোর, আর এই গেমগোরতে গেম দিয়ে মালয়েশিয়া প্রবেশ করে। সো আপনার শুনতে অনেকটা অন্যরকম লাগলে আসলে এটাই সত্যি, এভাবেই মালয়েশিয়া প্রবেশ করে। আরো ভালোভাবে বোঝার জন্য আমি ম্যাপের একটা স্ক্রিন দিচ্ছি, যে এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে এই হচ্ছে মায়ানমার সীমান্ত, আর এখানে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্দামান, ভারতের আন্দামান দ্বীপ, ভারত সমুদ্রের আন্দামান দ্বীপ, আন্দামান সিয়া। সো এই আন্দামান সিয়াতে অনেকেই আন্দামান সিয়া থেকে ডাইরেক্ট মালয়েশিয়া অনেক প্রবেশ করে, আবার আন্দামান সিয়া দিয়ে থাইল্যান্ডের এই মিনি গেম করে অনেকে প্রবেশ করে। আর এক্ষেত্রে আমি একটা জিনিস নোট করে দিতে চাই, যে বাংলাদেশ থেকে যখন ট্রলার ছাড়ে তখন কেন বাংলাদেশের বিজিবি সেটা ধরতে পারে না। বাংলাদেশের বিজিবি জেনারেল তিনি জানান যে রুটে টহল পড়ে না বাংলাদেশ বিজিবির নৌবাহিনীর, সেই রুট থেকে তারা চলাচল করে। তাই আপনি সহজেই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ। সেখানে যদি আপনি ট্রলারটা ডুবে যান তাহলে আপনাকে খোঁজ করার মতো কেউ নেই, সেখানে আপনি বিপদে পড়লেন তাহলে আপনার খোঁজ করার মতো কেউ নেই। আপনি টাইটানিকের মতো সবাই পানিতে ভেসে গেল, আপনি একা নদীতে, তারপর আপনাকে খোঁজ নেওয়ার মতো কেউই থাকবে না, কাউকেই পাবেন না। সো চলুন, এটা আপনার নিজস্ব ব্যাপার, তাই আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন যে এই রুটটা আপনি চুজ করবেন কিনা। সো তারপর যখন মায়ানমারের এই নদী থেকে আপনি যাবেন থাইল্যান্ডের নদী, আমি ম্যাপে যেটা দেখাচ্ছি যে থাইল্যান্ড, এই হচ্ছে থাইল্যান্ড আর এই হচ্ছে মালয়েশিয়া, অর্থাৎ বাংলাদেশ থেকে মায়ানমার আর মায়ানমার থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে আপনার যে গেমগোর রয়েছে মিনি গেমগোর, সেই মিনি গেমগোরে প্রবেশ করবেন। ম্যাপে যেটা দেখতে পারতেছেন এই হচ্ছে থাইল্যান্ডের বর্ডার, অর্থাৎ কালো চিহ্ন দিয়ে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে থাইল্যান্ডের বর্ডার। এই থাইল্যান্ডের বর্ডার থেকে মালয়েশিয়া বর্ডারে আসার জন্য কিছু একটা জায়গা পড়ে, এই জায়গাটাতে কোনো বর্ডার নেই, এই জায়গাটা হচ্ছে জঙ্গল, এর দুই পাশে হচ্ছে সমুদ্র। সো এই জঙ্গল দিয়ে আপনাকে ক্রস করতে হবে, এই জঙ্গলটা ক্রস করে কোনো একটা সুযোগ বুঝেই মালয়েশিয়া প্রবেশ করে যায়। তো এই জঙ্গলটাতে কতটা রিস্ক তারা, সেটা আপনি বাস্তব অভিজ্ঞতা না থাকলে আপনি বুঝতে পারবেন না। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জঙ্গলটাতে যারা গেম করে অবস্থান করে তাদের অবস্থা অনেকটা লিবিয়ার থেকে খারাপ হয়ে যায়, কারণ লিবিয়া গেম করে সবার চিনা, সেখানে পরিবেশটা খারাপ থাকলেও সেখানে সবাই জানে যে এই পরিবেশটা এরকম হয়। কিন্তু মালয়েশিয়া প্রবেশের জন্য থাইল্যান্ডের এই গেম করে আসলে আপনি বুঝতেও পারবেন না কি হবে। থাকবেন আপনার খাবার, থাকবেন আপনার গোসল করার সামগ্রী, আপনি মাসের পর মাস গোসল করবেন না। ইভেন অনেকের বডিতে পচন ধরে যায় এই মালয়েশিয়া গেম করে থাকতে থাকতে, বাট অতঃপর সে কি করে, সে পুলিশে ধরা দেয় আবার দেশে ব্যাক ফিরে যাওয়ার জন্য, এমন ঘটনাও ঘটে। সবচেয়ে আকর্ষক একটা বিষয় যেটা শুনলে আপনার হার্ট আসলে হার্টবিট বেড়ে যাবে, সেটা হচ্ছে এই থাইল্যান্ডের অভিবাসী গণকবর। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই, থাইল্যান্ডের অভিবাসী গণকবর। গণকবর মানে কি, এখানে যারা মারা যায় যে গণকবর দেওয়া হয়। আমি আমার ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম যে 19 জন নিখোঁজ, 20 জন নিখোঁজ, এবং 4 বছরেও খোঁজ মেলেনি এদের। এই সব কিছু তারা কোথায়, তারা দুইটা রিজন হতে পারে, একটা হচ্ছে তারা হয়তো সমুদ্রতে ডুবে গিয়েছে, নয়তো এই গেম ঘরের তাদের অবস্থান হয়েছে এই অভিবাসী শরণার্থী কবরে। তারপরও এই পথ দিয়ে মানুষ আসতেছে। আর সম্প্রতি জানা গেছে যারা কলিঙ্গে আসতে পারে নাই মালয়েশিয়া, কলিং ভিসা বন্ধ হওয়ার পর তারা এই পথটা চুজ করতেছে, তাদের কাছে এই পথটা অফার আসতেছে এবং এই পথটা চুজ করে তারা মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করতেছে। এবার চলুন আপনাকে একটু বেসিক ধারণা দিয়ে দিই যে মালয়েশিয়া আসার পর কি হতে পারে এই পথে। এই পথে মালয়েশিয়া আসার পর সবার প্রথমে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে কাজ পাবেন না। বর্তমানে মালয়েশিয়াতে অনেক বেশি অপরাধী চলতেছে এবং যারা এই ইলিগাল ওয়ার্কারদের কাজ নিতেছে তাদের বিরুদ্ধে অপারেশন চলতেছে। তো
মালয়েশিয়ার কোন কোম্পানি এখন অবৈধ লোককে কাজ দেওয়ার নামই নেই না, যে কাজ দেবেই না, এক কথাই পাবেনই না। আমি আবার বলছি, কাজ পাবেন না। 2 নাম্বার, থাকার জায়গা। এই অবৈধ প্রবাসীদেরকে কেউ থাকার জায়গা দেয় না, যদি নিজের একান্ত আত্মীয় ছাড়া কেউই থাকার জায়গা দেয় না। আর একান্ত আত্মীয় থাকলেও তাদের কাছে এমন সুযোগ সুবিধা থাকে না যে তারা আরেকজনকে এনে নিজের জায়গায় রাখবে, খাওয়াবে। সো এক্ষেত্রে আপনি থাকার জায়গাটাও হারালেন। 3 নাম্বার, টাকা। যেহেতু আপনার হাতে টাকা নেই, আপনি নিজ দেশ থেকে টাকা আনতে হবে। সো আর কত টাকা আনবেন নিজ দেশ থেকে? একটা সময় আপনি নিজে একটু গিলটি ফিল করবেন, অনেকটাই গিলটি ফিল করবেন, একটু না, আপনার চিন্তা শক্তি কমে যাবে যে আসলে আপনি কি করবেন। সো 4 নাম্বার ওয়ে, আবার দেশে ব্যাক করার চিন্তা। এক্ষেত্রে আপনি পাবেন বিশাল সমস্যা। যেহেতু আপনার পাসপোর্টে ভিসা নেই, তাহলে আপনি এখান থেকে দেশে যাওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে ট্রাভেল পাস, বা বর্তমানে যেটা চালু আছে স্পেশাল পাস। সো স্পেশাল পাস নিতে গেলে আপনি কম খরচ পড়বে, বাট খরচ পড়বে। বাট ট্রাভেল পাস নিতে গেলে আপনাকে আরো বিশাল খরচ পড়বে। তারপর ফ্লাইটের টিকিট। দ্যাট মিন্স আপনি এত কষ্ট করে মালয়েশিয়া আসলেন এই নদীপথে, না বুঝে মালয়েশিয়ার, তখন আবার আপনাকে দেশে ব্যাক ফিরতে হবে, এখানে আর অনেক টাকা। তো এই সবকিছু মিলিয়ে আমি যেটা রিসার্চ করছি, যে আপনাকে এই নদীপথ, অর্থাৎ যে টারজান ভিসা আছে বাংলাদেশ টু মালয়েশিয়া, টারজান ভিসা নদীপথে, এটাকে আপনি 100 না বলতে পারেন। আই হোপ আমি যে বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।